শ্যামসুন্দর ও নিরুপমা স্কুল লাইফের বন্ধু। দুজন পেশাগত কারণে দুই ভিন্ন মেরুতে অবস্থান করলেও তাদের মধ্যেকার বন্ধুত্ব আজও অটুট। উইকেন্ডে ক্যাফেতে বসে আড্ডা দেওয়া হোক কিংবা দুই মূর্তিতে সময় কাটানো, এসবের মধ্যেই ওরা আনন্দ খুঁজে নেয়। এমনই একদিন এক প্রকার কাকতালীয়ভাবেই দেখা হয় ওদের মামার সাথে। এই মামা কে? এই মামা হলেন আমাদের বজ্রশেখর আগমবাগীশ, যার দুটি গল্প ইতিমধ্যে আপনারা শুনে ফেলেছেন এবং আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় বজ্রশেখর আগমবাগীশের প্রথম গল্প ধূমাবতী সাধনা এবং দ্বিতীয় গল্প পিশাচ দর্পণ শ্রোতামহলে যথেষ্ট সাড়া ফেলেছে। আজ সেই সিরিজেরই তৃতীয় গল্প নিয়ে চলে এসেছে শব্দকথার দ্বিতীয় গল্পের আসর। শুরু হচ্ছে খুশি বসুর কলমে বজ্রশেখর আগমবাগীশ সিরিজের তৃতীয় গল্প বজ্রশেখর আগমবাগীশ ও ব্রহ্মপিশাচ। আজকে পয়লা বৈশাখ। হিসেব মতো গ্রীষ্মের কাল এখনই শুরু হলো বলা চলে, কিন্তু আজকের যুগে এই ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ আর সেই সঙ্গেই উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া কর্মসংস্থান, বসবাসের জন্য বহুতল তৈরি এবং অবাধে গাছ কেটে ফেলতে ফেলতে আমরা নিজেরাই যে কালিদাসের মতন যে ডালে বসে আছি সেই ডালই কাটছি তা বোধহয় বুঝতে পারছি না। একটু অবস্থা সম্পন্ন গৃহস্থরা আজকে এসির সুখ অনুভব করছে ঠিকই, কিন্তু এই গরমের দাবদাহে ছেলে থেকে বুড়ো সবাই একরকম কষ্টই পাচ্ছে। রোজ রোজ ভিড় বাসে কিংবা ট্রেনে করে স্কুল কলেজ অফিসে ছোটা প্রত্যেক দিন ঘামে ভিজে এনার্জি শেষ করে ইতিমধ্যে ঘরে ফিরছে। কালবৈশাখী তো বেশ কিছু বছর যাবৎ আর সেইভাবে দেখাই যায় না। মাঝে মাঝে নিম্নচাপ একটু আধটু দিন কয়েকের জন্যে, আর এমন হঠাৎ করে পাওয়া প্রশান্তিতে মন প্রাণ যেন সতেজ হয়ে যায়। যাই হোক, কি বা হবে এখন আর এসব বলে। গরমের এই তীব্র দাবদাহের জ্বলন্ত আগুনে পুড়তে পুড়তে রোজ রোজ অফিসে যাওয়া আর ফেরত আসাই এখন ভীষণ চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপাতত আমি আজকে এই একদিনই ছুটি পাই সপ্তাহে, এই একটাই রবিবার। সারা সপ্তাহ দৌড়তে দৌড়তে এটা ওটা মনে হলে মনকে প্রবোধ দিই উইকেন্ডে কিনে নেব বলে। আর এই দিনটা আসলেই মনে হয় ধুর, আর ভালো লাগছে না। শুধু ঘরে বসে থাকলেই যেন পৃথিবীর সমস্ত সুখ পাওয়া যাবে। কি অদ্ভুত, তাই না? ভাগ্যিস এখনো বিবাহের দিকে এগোইনি। নিজের একলার জীবন কোনো রকমে একটা কাটিয়ে নিতে পারলেই হলো, তাতেই আমার মতে শান্তিতে জমিয়ে বাঁচা যায়। ও, একটা কথা তো বলাই হয়নি, আমাকে নিরু ফোন করেছে একটু আগেই। মামাকে নিয়ে ও দুপুরের আগেই চলে আসবে এখানে। আজকে জমিয়ে আড্ডা আর উপরই পাওনা হিসেবে গল্প শোনা হবে। মামার জন্য আমরা দুজনেই গতকাল অফিস থেকে ফেরার সময় 3টে জামা কিনে এনেছি। না, মামাকে আজকে একটু সারপ্রাইজ দেব বলা চলে। আর কি ভাবছেন তো, দুপুরে আসবে বলছি, তা আমি এখনো বসে বসে কি করছি? আরে মশাই, আজকে আর ইচ্ছে নেই নিজের অদ্ভুত সুন্দর নুন কম ঝাল বেশি কিংবা আধা সেদ্ধ অখাদ্য রান্না নিজের বেইজ্জত করে লোককে খাওয়ানোর। তাই সকালে উঠে ফোন পাওয়ার পরেই হোম ডেলিভারির লোককে ফোন করে মেনু বলে দিয়েছি। উনি একটু আগে টিফিন দিয়ে গেছেন, আবার লাঞ্চও উনিই দিয়ে যাবেন। কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলেই দেখি ঘামে ভেজা শরীর নিয়ে পরিশ্রান্ত অবস্থায় মামা আর নিরু দাঁড়িয়ে। ওদের তাড়াতাড়ি ভিতরে আসতে বললাম। বসার ঘরে বসিয়েই আমি শরবত বানিয়ে দুজনকে দিলাম। দুজনই এক নিঃশ্বাসে শরবত শেষ করে ফেলল। এসিটা চালিয়ে দিয়ে ওদেরকে বসতে বলে টিফিনটা অল্প ডেকোরেশন করে 3 জনের জন্যই গুছিয়ে নিয়ে এলাম। বাপরে, লুচি, সাদা আলুর তরকারি, রসগোল্লা, কি করেছিস রে! পয়লা বৈশাখ তো জমে গেল। তৃপ্তি করে নিরু প্রথম গ্লাসটা মুখে পুরে চোখ বুজিয়ে টেস্টটা অনুভব করতে করতে মুখ নাড়ছে। ওর এমন অদ্ভুত বিহেভিয়ার দেখে হাসি পেল।
তারপর নিচু হয়ে সেন্টার টেবিলে রাখা নিজের প্লেটটা হাতে নিতে গিয়ে চোখে পড়ল পায়ে লাল করে আলতা পড়েছে নীরু। এতক্ষণ খেয়াল না করলেও এখন করলাম। একটা লাল সাদা শাড়ির সঙ্গে ম্যাচ করে একটা সাদা ঝুমকো কানে দুলছে। হ্যাঁ, ঠিকই চিনেছি। কদিন আগেই গড়িয়াহাট থেকে ওকে এটা আমি গিফট করেছিলাম। ঠোঁটে হালকা লিপস্টিক আর বরাবরের মতোই চুলটা মাথার উপরে বান করে রেখেছে। তবে একদমই না সাজগোজ করা নীরুকে এই অল্প টাচ আপেই বেশ লাগে। নীরুকে মনের চোখে উদরস্ত করা হলে প্লেটের লুচিগুলোর দিকেও একটু নজর দাও হে ভাগ্নে, ওগুলো তো একলা একলা পড়ে আছে হে। ধুর। এই সাবি, আজকে না পয়লা বৈশাখ, একটা পাঞ্জাবি অন্তত পর। এসব কি পরে আছিস? এই গরমে আর নতুন পড়তে বলিস না ভাই, আর পারছি না। লাস্ট উইকে যেটা কিনেছিলাম তোর জন্য, ওটা পরে আয় যা। কেন আবার? পরে না এলে কিন্তু। ব্যাস, অগত্যা ঘরেই পাঞ্জাবি পরে সং হয়ে সোফায় গিয়ে বসতে হলো। এই তো কি সুন্দর বাঙালি বাবু লাগছে। এই না হলে পয়লা বৈশাখ। কি কেমন শব্দ ভাগ্নে? নীরু চোখের ইশারায় মামার গিফটটা আনতে বলল। আমি নিয়ে এসে নীরুকে দিলাম। মামা দেখো, তোমার জন্য আমরা তো কিছুই তেমন করবার সুযোগ পাই না। এই দিনটাতে আমরা দুজনেই নতুন জামা পরবো, আর তুমি বাদ যাবে, এটা দেখতে পারছিলাম না গো। এর মধ্যে একটা যে কোনো একটু পরে আসো না মামা। এসবের কি দরকার ছিল? শুধু শুধু কতগুলো টাকা খরচ করতে হয়। নিজের ভাগ্নে ভাগ্নি হলে এমন করে বলতে পারতে। মামা এই তো। মামা বোধহয় আমাদের অভিমান বুঝেই কোনো কথা না বলে প্যাকেটটা পাশ থেকে হাতে নিয়ে ভিতরের ঘরের দিকে চলে গেলেন। আমরা একে অপরের দিকে তাকিয়ে দৃষ্টিতেই ভাব বিনিময় করে নিলাম। কিছুক্ষণ পর মামার নতুন পাঞ্জাবি আর পায়জামা পরে আমার পাশে সোফায় এসে বসলেন। মামা এই তো, তোমাকে কি ভীষণ ভালো লাগছে। আরো দুটো পাঞ্জাবি আছে, হ্যাঁ পরে সময় করে পড়ো। মামা বলছি কি, আজকে তোমার জীবনের আবার কোনো ঘটনা শুনবে তাই তো? না, ঠিক সেরকম না। আজকের ঘটনাটা আমরা এইরকম শুনতে চাই যেখানে তুমি নীরব দর্শক ছাড়া আর কিচ্ছু নও। সেখানে তুমি তোমার কোনো তন্ত্রবিদ্যা প্রয়োগ করনি বা করবার সুযোগও পাওনি, সেই রকম আছে এমন কোনো ঘটনা? বুঝলে ভাগ্নে, তোমার এই বন্ধুটির মাথা থেকে বেশ সুন্দর সুন্দর ঘটনা শোনানোর আবদার আসে। তাহলে শুরু করি। তখন আমার বয়স খুব যে কম তা কিন্তু নয়। আমি তন্ত্রশিক্ষার শিক্ষা গ্রহণ তখন সবে শুরু করেছি, এবং সেই কারণেই আমি সোনারপুরের কাছাকাছি একটা জায়গায় নিজে থাকবার জন্য একটি এক কামরার ঘর ভাড়া করে বন্দোবস্ত করে নিয়েছি। গুরুদেবের কাছে বেশ কিছুদিন শিক্ষা গ্রহণের পর বাড়ির জন্য মনটা বড় টানছে বুঝে আমি গুরুদেবকে বলে কিছুদিনের জন্য বাড়িতে চলে আসি। কিছুদিন অন্যত্র হয়তো খুব বিলাসবহুলভাবে আছো, তাতেও বাড়ির প্রতি একটা আলাদা টান কাজ করবেই। সে বাড়িটা মাটির হোক, ভাঙাচোরা হোক বা যেমনই হোক না কেন। আমারও খানিকটা তাই হয়েছিল বলা চল। আর আরো একটা জিনিস খেয়াল করলেই বুঝবে, বাড়িতে ফেরবার পরের কিছুদিন যে অদ্ভুত প্রশান্তি আর শান্তির ঘুমটা ঘুমানো যায় তা হয়তো আর কোথাওই পাওয়া যায় না। যাক সেসব কথা। আমি বাড়িতে ফিরেছি দেখে বাড়ির লোকজন খুবই খুশি হয়েছে। আমার আদর আপ্যায়নের ত্রুটি এতটুকুও হচ্ছে না। সেই দিনই বিকেল বেলা আমারই বাল্য বন্ধু সুকুমার আমার বাড়িতে এসে হাজির। আমি তো অবাক। তাকে বসতে বলে জিজ্ঞাসা করলাম, এমন অসময়ে বন্ধুর কথা মনে পড়বার হেতু কি? আরে শ্বশুরবাড়ির জমি বিক্রি করে বেশ অনেকগুলো টাকা হাতে পেয়েছিলাম, সেগুলো দিয়েই ওই শীতলগঞ্জের দিকে একটা বড় জায়গা কিনেছি। তুই তো জানিস ছোট থেকে ওই এক কামরার কুঁড়ে ঘরেই কিভাবে ছিলাম আমরা। এখন মা মারা গেছেন, বাবা অসুস্থ, নতুন বউ ঘরে এসেছে, তার সঙ্গে আমাদের মেয়েটাও বড় হচ্ছে, আর ওইভাবে থাকা যাচ্ছে না, তাই আর কি। তুই এখন করিস কি? মানে কিভাবে রোজগার করিস?
উপার্জন বলতে কলকাতায় একটা ব্যাগের কারখানায় কাজ করছিলাম, এখন ছেড়ে দিয়েছি। নতুন বাড়ি বানাবো ভেবেছি, একটা গোয়াল ঘরও বানাবো ওই জমিতে। তারপর একটা গাড়ি সারানোর দোকানও খুলব। কাজ শিখেছি, কলকাতার একজন বাবুই শিখিয়েছেন। আর আমার জমির পাশেই বড় রাস্তা, ওখানে বাইরে থেকে অনেক বড় বড় ট্রাক লরি যাতায়াত করে। আপাতত এই ভেবেছি। বাহ বাহ, খুব ভালো। তোদের টানাটানির সংসারে একটু অর্থের যোগান বেশি ঘটলে বরং তোদেরই মঙ্গল। এই সুখবরটাই তোকে দিতে এসেছিলাম রে বজ্র। গৃহপ্রবেশের দিন তোকে নিমন্ত্রণ করে যাব, আসবি কিন্তু ভাই। আমি সম্মতিসূচকভাবে হেসে ওকে বিদায় জানালাম। সেবার আর কয়েকদিন বাড়িতে কাটিয়ে আবার ফিরে গেলাম সেই গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণের কাজে। বেশ কিছু বছর পর একটি বাড়িতে পূজা উপলক্ষে প্রীতিভোজনের নিমন্ত্রণ রক্ষা করে শীতলগঞ্জের রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছি। হঠাৎ রাস্তার পাশে মনে হলো যেন খুব চেনা কেউ চেয়ারে বসে আছে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম, গায়ে মলিন পুরনো রং উঠে যাওয়া বস্ত্র, মাথার চুলগুলোতে রুক্ষতার পরিমাণ জানান দিচ্ছে বহুদিনের অযত্নের ফল। মুখের কাঁচা পাকা দাড়ি গোঁফ মাথা নিচু করে বসে আছে। আমার বুঝতে অসুবিধে হলো না এই যে সুকুমার, এর এমন দৈন্য দশা হলোই বা কিভাবে। আমি তড়িঘড়ি সেই দিকে এগিয়ে গেলাম। সুকুমার আমাকে দেখেই উঠে দাঁড়ালো। আরে আয় আয় আয়, কতদিন পর তোকে দেখছি, ভেতরে আয় ভেতরে আয়। রাস্তা থেকে ওর জমিতে পা দিতেই কেমন অদ্ভুত একটা অনুভূতি হলো। মনে হলো এই জমি, এই পরিবেশ, এই বায়ু, এই সমস্ত কিছু যেন আমাকে তাদের এলাকায় প্রবেশ করতে দিতে নারাজ। আমি একটু এগিয়ে গিয়ে দাঁড়াতেই সুকুমার আবার পিছিয়ে এসে আমাকে সঙ্গে করে ওদের ট্রাক সরানোর জায়গাটার বাইরে নিয়ে গেল। ইশারায় একটা চেয়ারে বসতে বলল। আমি বসলাম। যদু, একটু চা দিয়ে যাস। আমি তখনও পর্যন্ত বুঝতেই পারছি না ওর ঠিক কি হয়েছে। একটা অদ্ভুত বিষয় নজরে এলো। ওর মেয়ে কিংবা স্ত্রী কারো সঙ্গে তো একবারও দেখা করালো না। সাধারণত বাড়িতে কোনো নতুন অতিথি এলে তাকে সামান্য চা দিতে হলেও বাড়ির বউ কিংবা মেয়েরই দেখা পাওয়া যায়। এক্ষেত্রে তেমন কিছু তো হলো না। আর সুকুমার নিজেও ইচ্ছা করেই বিষয়টা এড়িয়ে যেতে চাইল কিনা সেই বিষয়টাও স্পষ্ট হলো না। আমি ভালো করে দেখলাম, আমরা যেখানে বসে আছি তার কাছেই একটা বেশ পুরনো নিমের গাছ রয়েছে। আরও অন্যান্য অনেক রকমের গাছগাছালি রয়েছে ঠিকই, তবে নিম গাছটার মতন বড় গাছ আর একটাও নেই। দুতলা বাড়িটাও এখান থেকে দেখা যাচ্ছে। বাড়ির বাইরের অবস্থা শ্যাওলা ধরা দেওয়াল বুঝিয়ে দিচ্ছে বহুদিন সেই বাড়ির রক্ষণাবেক্ষণ করা হয়নি। নে, চাটা খেয়ে নে। সুকুমার, এই জায়গাটায় তো ট্রাকের যন্ত্রপাতি সরানোর কাজে নিত্য ব্যবহার করা হয়, তাহলে জায়গাটা এমন ধুলো পড়া ঝুল ধরা হয়ে রয়েছে যে? সে অনেক দিন আগে হতো রে, এখন তো আর কিছুই। তুই আমাকে বাঁচাবি বজ্র, তুই তো অনেক কিছুই জানিস। আমাকে বাঁচা না ভাই, আমার বড্ড বিপদ রে। আমার সব গেছে রে, সব গেছে। যে কটা টাকা এখন আয় হয় তাতে বড্ড কষ্টে সংসার চলে। সব জায়গায় দিনার দায়ে আমি ডুবে গেছি একেবারে। যা যা হয়েছে আমাকে সবটা খুলে বল দেখি। এখানে যখন প্রথমবার জমি কেনার পর আসি তখন এখানকার জমিতে অজস্র গাছপালা ছিল। লোকজন ডেকে গাছপালা সাফ করানোর পরেই ওই যে বড় নিম গাছটা দেখছিস, এটা কাটতে বারণ করি। শুনেছিলাম নিম গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ কাটা উচিত নয়। তারপর এই বড় গ্যারেজ আর তার পিছনে ওই বাড়িটা তৈরি করে গৃহপ্রবেশের পুজো করাই। তারপর নিয়ম মতন আমার বউ আর মেয়েকে আর বাবাকে নিয়ে আসে এই বাড়িতে। দিন কয়েক থাকবার পর বেশ কিছু জিনিস আমার নজরে পড়ে। আমার বাবার শরীর হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে যায়। আমরা কারণ বুঝতে পারি না।
ডাক্তার দেখালে ডাক্তারবাবু বলেন যে তার নাকি নিউমোনিয়া হয়েছে। কিন্তু সেই নিউমোনিয়া ওষুধ খেয়েও যখন সারছে না, তখন চিন্তার মেঘ ঘনিয়ে আসে মাথায়। অপরদিকে নতুন বাড়ি, বুঝতেই পারছিস, এখন যদি কিছু না করি তাহলে বউ আর মেয়ের মুখে অন্ন তুলে দেবো কি করে। অতএব নিরুপায় হয়ে আমি তাড়াতাড়ি করে খুব কম দামে 4-4টে গরু কিনে ফেলি, আর তারপরেই একটা গোয়াল তৈরি করি। গরুগুলোকে রোজ দেখাশোনা নিজেই করতাম। তারপর এরকমভাবে বেশ আরও কয়েকদিন চলে গেল। এদিকে বাবার শরীর ধীরে ধীরে আরও খারাপ হতে শুরু করেছে। আমি ভাবছি এবার কি করব, কিভাবে বাঁচাবো বাবাকে। অনেক ওষুধ, অনেক পথ্যও যখন কোনো কাজ করলো না, তখন ভাবলাম যে আমাকে হয়তো এবার অন্য কোনো উপায় দেখতে হবে। নিজে কোনোদিনই কিছু বিশ্বাস না করলেও এক সাধু বাবার কাছে গেলাম। তার দ্বারস্থ হওয়ার পর তিনি বললেন আমার বাবার আর বেশি দিন নেই। এমন একটা কথা শুনে ছেলে হিসেবে নিচে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লাম। কিন্তু কি করব, তখন আমার হাতে যে আর কিছুই নেই। তাও শেষ একটা চেষ্টা করতে বাবাকে কলকাতায় একটা নাম করা হাসপাতালে ভর্তি করলাম। কিন্তু তাতেও কোনো অবস্থান্তর ঘটল না, বরং দিন দিন অবস্থা আরও বেশি খারাপ হতে শুরু করলো। আমার খুব ভালো করে মনে আছে, বাবা মৃত্যুশয্যায় মারা যাওয়ার বেশ কিছু মিনিট আগে আমাকে বারবার কয়েকটা কথা বলেছিলেন বাবা তুই ওখানে থাকিস না, ও তোকে থাকতে দেবে না, ও তোকে বাঁচতে দেবে না, ওখানে তুই সরে যা, তোর সব খাবে। হঠাৎ এমন একজন মানুষ এমনভাবে কেন বলেছিলেন তার উত্তর আমি আজও পাইনি। তার কিছুক্ষণ পর বাবা পরলোকে গমন করলেন। তারপর নিয়ম মাফিক সমস্ত কাজ সেরে যখন বাড়ি ফিরলাম, তখন কেন জানি না মনে হলো আমার স্ত্রী আমার প্রতি অসৎ হয়ে যাচ্ছেন। না মানে কেন জানি না মনে হলো, বলতে পারবো না, কিন্তু মনে হয়েছিল। হয়তো স্বামীরা যেভাবে বুঝতে পারে যে তার স্ত্রী তার সঙ্গে সঠিকভাবে থাকছেন না, আবার সেই ব্যতীত তার ব্যস্ত সময়ে অন্য কারোর সঙ্গেই থাকছেন। কিন্তু বুঝতে পেরেছিলাম আমি সেরকম কোনো কথার আঁচ দিতেই আমার স্ত্রী আমার সঙ্গে ভীষণ বাজে ব্যবহার এবং রোজ রোজ অশান্তি করতে শুরু করলেন। বুঝলাম এইভাবে ঠিকভাবে সংসারের মধ্যে রোজ রোজ প্রতিনিয়ত এমন অশান্তির পরিবেশ কোনোভাবেই ঠান্ডাভাবে কাজ করা বা উপার্জন করাটা দিন দিন অসম্ভব হয়ে উঠছে। সেই সমস্ত কিছু বুঝেই আমি এই সমস্ত বিষয় উদাসীন দেখানোর ছদ্ম নাটক শুরু করলাম। আমার বেশ ভালো মনে আছে, তারপরেই একটা কাজের জন্য আমি বেশ কয়েকদিন বাড়ির বাইরে ছিলাম। বাড়িতে ফিরে বেশ কিছু জিনিসপত্র আমার এমনভাবে চোখে পড়ল যে আমি নিশ্চিত হয়ে পড়লাম যে আমার সন্দেহ একেবারে ঠিক। কিছুদিন পর আমি চেষ্টা করলাম তাদেরকে সত্যি সত্যি হাতে নাতে ধরার, কিন্তু সেটা করতে তো পারলামই না। উপরন্তু আমার কাছে আরও এক রূঢ় সত্য সুস্পষ্ট হয়ে উঠল। আমার বছর 15-র একটা বাচ্চা মেয়ে, সে নাকি একাধিক পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হচ্ছে, এবং তাদের মধ্যে কেউই তার বয়সী নয়, উপরন্তু তার থেকে 20-22 বছরের বড় পুরুষ। আর আমি এও জানতে পারলাম তাদের নাকি আমার নিজের মেয়ে নিজে বলেছিল এমনটা করতে। তাদের ওপর চড়াও হয়ে তাদেরকে অনেক কথা শোনাতে গিয়ে এমন একটা অদ্ভুত সত্যের সম্মুখীন হলাম। এরপর আমার অশান্তি শুরু হলো অন্য বিষয় নিয়ে। তার মায়ের এই সমস্ত কর্মকাণ্ড যদি বা মেনে নিতে পেরেছিলাম বা মানিয়ে নিতে চেষ্টা করেছিলাম, কিন্তু নিজের মেয়ের এমন কর্মকাণ্ড আমার কাছে ভীষণ বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো। আমি আমার স্ত্রীকে সেই সমস্ত বিষয় সমস্ত কথা বলতে গেলে বুঝলাম তিনি সবটাই জানেন, এবং শুধু তাই নয়, এই সমস্ত বিষয়ে তার একটা প্রচ্ছন্ন সহযোগিতা রয়েছে যা আমার মেয়ে পেয়ে এসেছে সবসময়। ভাবলাম এবার ওর মাকেই কোনোভাবে শায়েস্তা করতে হবে। ওর মাকে ধরবার জন্যই আমি ইচ্ছাকৃতভাবে বাইরে কাজের দরকার আছে বেরোতে হবে বলে লুকিয়ে রইলাম বাড়ির কাছে। কিন্তু বিধিবাম, শুধু সেইবার নয়, আরও বেশ কয়েকবার আমি সেই চেষ্টা করেছি। কিন্তু অদ্ভুতভাবে আমি যখনই সেরকম কোনো চেষ্টা করতে গেছি, যখনই ধরতে গেছি, যখনই জানতে গেছি যে আমার স্ত্রী ঠিক কার সঙ্গে কিভাবে সঙ্গমে লিপ্ত হচ্ছে, তখনই আমার প্রবল অসুখ হয়েছে। আর না হলে আমার এমন কোনো অসুখ হয়েছে যে আমি বিছানা থেকে সপ্তাহখানেক উঠতেই পারিনি। ফলে যা হওয়ার তাই হয়ে গেছে, আমার চোখের সামনেই হয়েছে। ইতিমধ্যেই আরও এক অদ্ভুত ঘটনা ঘটেছে। আমার গোয়ালে 4টে গরু ছিল। সেই 4টে গরু আমার বাবার মারা যাওয়ার মাস 4 মধ্যেই ভীষণ বাজে রকমভাবে অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যে 2টো গরু ছিল মা গরু, তারা ছিল সন্তান সম্ভবা। একদিন ভোরবেলা আমি একটা কাজের জন্য বাইরে বেরিয়ে যাই। পরে বিকেলে বাড়ি ফিরতে জানতে পারি
গরু দুটো নাকি ভীষণ বাজে অবস্থায় পড়ে মরে গেছে। এই দৃশ্য দেখে আমার স্ত্রী অজ্ঞান হয়ে গেলেন। সেসব বুঝতে এবং গরুগুলোর হঠাৎ এমন আকস্মিক মৃত্যুর কারণ খুঁজতেই আমি গোয়ালের দিকে পা বাড়ালাম। গিয়ে যা দেখলাম তাতে আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। একটা গরুর পেট ফালা করে কাটা, তার পেট থেকে জরায়ু শুদ্ধ তার বাচ্চাকে বের করে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। লাল রক্তে ভিজে গেছে গোয়ালের সমস্ত মাটি। আর অন্য একটি মা গরু পড়ে রয়েছে মাটিতে, তার দেহে কোনো রকম রক্তক্ষরণের চিহ্ন মাত্র না থাকলেও তার ঘাড় বেঁকে উল্টো দিকে হয়ে রয়েছে। এমন অদ্ভুত দৃশ্য দেখবার পর নিজের গা গুলিয়ে বমি উঠে আসে। এমন অদ্ভুত মৃত্যুর কারণ কি তা খোঁজবার মতন দশায় সেই মুহূর্তে আমি ছিলাম না। আমি লোকজনকে ডেকে গরু দুটোকে আলাদা আলাদা করে কবর দেওয়াই। তারপর খানিকটা জেদের বসেই আরও দুটো গরু কিনে আনি। তাদের অবস্থা মাস দুয়েকের মধ্যেই তেমনটাই হয়ে যায়। একটা গরুর বাঁট থেকে দুধের বদলে পড়তে থাকে রক্ত, আর তার কয়েকদিন পরেই সেই দুটো। তারপর আমি ভাবি যে আমার আর কোনো গরু পোষা হবে না, আমি আর গোয়ালই রাখবো না। তড়িঘড়ি ভীষণ কম দামের মধ্যেই অন্য দুটো গরু, মানে যে দুটো বেঁচে ছিল, তাদের বিক্রি করে দিই। তারপর এই জায়গাটা পরিষ্কার করে সেখানে গ্যারাজ তৈরি করি। এমন বেশ কিছুদিন চলতে থাকে, আর ঠিক তার পরেই শুরু হয় আমার স্ত্রী এবং আমার মেয়ের এক অদ্ভুত আচরণ। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আসল ঘটনার কথা না জেনে আমাকে বারবার এরকম ভাবে তুমি বলতে পারো না। রোজ রোজ গৃহের মধ্যে অশান্তি আমাকে অতিষ্ঠ করে তোলে। আমি অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করেও তাদের গুছিয়ে উঠতে পারিনি যে আমি তাদেরই লোক। আমি তাদের জন্যই যা করার সমস্ত কিছু করছি। নিজের ভালোবাসার মানুষটি চোখের সামনে দিয়ে বদলে গেল, এটা দেখে নিজেকে মানিয়ে রাখতে পারছিলাম না, বড্ড কষ্ট হচ্ছিল। এখন তো এই এতটা বড় বাড়িতে আমি একা একা ঘুরে বেড়াই। এমনকি আমার স্ত্রী আমাকে একথাও বলে আমি নাকি বাইরের অন্য কোনো নারীর সঙ্গে কোনো সম্পর্কে রয়েছি, এবং সেই কারণেই নাকি আমি তাকে সন্দেহ করছি। অবশ্য যে নিজে এমন সে তো অন্যকে এমনটাই ভাববে, সেটাই তো স্বাভাবিক। ঘটনাগুলো যখন মাত্রা ছাড়িয়ে যায়, সেই রকমই একদিন আমার ভীষণ রাগ হয়। আমি ভাবি আমি এবার পুলিশের হাতে গিয়ে ওই লোকটাকে ধরিয়ে দেব। তার আগে আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি ওই লোকটা একটা তান্ত্রিক। ধরিয়ে দেওয়ার জন্য যেদিন লুকিয়ে বাড়ির পাশে আমি নিজেই গা ঢাকা দিয়েছি, সেদিনই চোখের সামনে সেই তান্ত্রিক আমার বাড়িতে ঢোকে। রাগে ঘেন্নায় ততক্ষণে আমার গা জ্বলে উঠেছে। আমি আর উপায়ান্তর না দেখে তখন পুলিশের দ্বারস্থ হলাম। কিন্তু তখন তো জানতাম না যে আমার স্ত্রী তার আগেই অনেক কলকাঠি নেড়ে রেখে দিয়েছেন। সে কলকাতার মেয়ে, তার বাবা আবার দুধে উকিল ছিলেন। আমার থেকে সে অনেক এগিয়ে ভাবতে পারে, অনেক আগে ভাবতে পারে। পুলিশ এসে কয়েকদিনের মধ্যে আমাকে ধরে নিয়ে গেল। আমার অপরাধ আমি নাকি আমার নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কোনো মহিলার সঙ্গে অন্য কোনো সম্পর্কে জড়িয়েছি। আমার নামে এফআইআর করেছে বলে শুনলাম। বেশ কিছুদিন জেলে থাকার পর যখন প্রমাণ হয়ে গেল যে আমি এমন কিছুর সঙ্গে যুক্ত নই, এমন কিছু আমি করিনি, তখন বেকসুর খালাস পেয়ে গেলাম বটে। তবে গায়ের দাগ লেগেই গেল। আমি একজন আসামি। এই দাগটা আমার সহ্য হলো না, এবং তারপর থেকেই আশেপাশের সমস্ত লোক এবং বিভিন্ন মানুষ টেরা চোখে আমার দিকে তাকাতে থাকলো। আমার গ্যারাজের ট্রাকের জিনিসপত্র সারাতে আসা লোকজন ধীরে ধীরে কমতে শুরু করলো। আমার বানানো যন্ত্রপাতির যে অর্ডার, সেগুলো চলে যেতে শুরু করলো। এইভাবে করতে করতে আমি দিনে দিনে আরও অনেক বেশি গরিব হয়ে পড়লাম। শুধু গরিব বললে ভুল হবে ভাই, আমি যে অবস্থায় নিজেকে নিয়ে গিয়েছিলাম তার থেকে যে অবস্থায় চলে এসেছিলাম, এটা দেখার পর আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না মেনে নেওয়াটা। আমি আরও অনেক 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 বেশি পরিশ্রম করতে শুরু করেছিলাম নিজের অবস্থান্তর ঘটাতে, কিন্তু বিধি বাম। আমার সেই পুরনো রমরমা অবস্থা আমি আর ফিরে পেলাম না। এদিকে রোজ রোজ বেড়ে চলেছে আমার স্ত্রীর চাহিদা। আমার মেয়ের বিভিন্ন রকমের আবদারও বাড়তে থাকলো। আবদার এবং চাহিদা না মেটালে আমাকে না জানিয়ে আমার টাকা রাখার জায়গা থেকে তারা টাকা সরিয়ে দিয়ে তাদের নিজেদের চাহিদা মেটাতে শুরু করলো। এদিকে সংসার চালানো আমার পক্ষে তখন দায় হয়ে উঠেছে। এইভাবে চললো আরও বেশ কিছুদিন। তারপর একদিন খুব বাজে রকমভাবে মতান্তর ঘটল। মতান্তর ঘটার পর যখন ভাবলাম যে আমি আর ওদের সঙ্গে থাকতে পারছি না, তখন আমার স্ত্রী বিন্দুমাত্র সংকোচবোধ না করেই বলে ফেলল আমি যেন আলাদা হয়ে যাই। আমি নিজেই পরবাসী হয়ে থাকতে শুরু করলাম তখন থেকে।
যা হোক করে কিছু টাকা উপার্জন করে সংসারটাকে কোনো রকমে টেনে টেনে চালাবার একটা অসম লড়াই করতে শুরু করলাম। নিজের সময় কাটছে না বলে বেশ কিছু পাখি পুষেছিলাম। সেই সমস্ত পাখিগুলো মাস 6 মধ্যে একটা একটা করে মরে গেল। কোনো কারণ ছাড়াই এইভাবে বাড়িতে আনা সমস্ত জীবজন্তুর মৃত্যু এবং অদ্ভুতভাবে মৃত্যুগুলো আমাকে নড়ে চড়ে বসতে বাধ্য করল। আমি ভাবলাম এর কারণ আমাকে বার করতেই হবে। সন্দেহ হলো বাড়িতে কোনো অতৃপ্ত আত্মা বাসা বেঁধেছে, আর সেই এসব ঘটাচ্ছে। তাই আমি চলে গেলাম তারাপীঠে এক সন্ন্যাসীর কাছে গেলাম। নিজের সমস্ত সমস্যার কথা খুলে বললাম তাকে। তারপরে তিনি কোনো কারণ ছাড়াই ক্ষুব্ধ হয়ে আমাকে বললেন, তুই এখান থেকে ফিরে যা। তোর বাড়িতে যে রয়েছে সে আমার থেকে অনেক বড় মাপের সাধক। তাকে আমার পক্ষে তাড়ানো সম্ভব নয়, আর এখানে কখনো আসবি না, যা। তারপর বেশ কিছুদিন কেটে যায়। আমি আবারও ভাবি আমি এর কারণ অনুসন্ধান করবই। আমি আবারও চলে যাই আমাদের বাড়ির কাছের এক শ্মশানে। সেখানে একজন বৃদ্ধ বয়স্ক তান্ত্রিক বহুদিন ধরেই থাকতেন। আমি তাকে গিয়ে সমস্ত কথা জানাতে এবং সাহায্য চাইতে তিনিও ঠিক একইভাবে আমাকে বললেন তার পক্ষে নাকি আমার বাড়িতে যা রয়েছে তাকে তাড়ানো সম্ভব নয়। তারপর আমি বেনারসে গেলাম। বেনারসে গিয়ে অনেক সাধুসন্তদের সঙ্গে মেলামেশা করলাম। তারপর যখন সমস্ত সমস্যার কথা জানালাম তাদেরকে, তাদের মধ্যে থেকে একজন অঘরীতান্ত্রিক আমাকে বললেন তার পক্ষেও নাকি আমার বাড়িতে যা রয়েছে তাকে কখনোই তাড়ানো সম্ভব নয়। কি রয়েছে এই সমস্ত প্রশ্নই আমার মনে বারবার ঘুরপাক খেতে লাগলো। তার কোনো উত্তর আমি পেলাম না। তারপর আমি ট্রেনে করে যখন বাড়িতে ফিরছি, তখন ট্রেনের মধ্যেই একজন তান্ত্রিকের সঙ্গে আমার আলাপ হলো। তিনি আমাকে বললেন তিনি নাকি এর আগে প্রচুরবার অনেক রকমের প্রেতাত্মা ভূত তাড়িয়েছেন। তিনি নাকি বলে বলে ভূত তাড়াতে পারেন। তাকে যদি আমি আমার বাড়িতে একবার নিয়ে আসি তবে নাকি তিনি সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। আমি সেই দিনই তাকে আমার বাড়িতে নিয়ে এলাম। তাকে আমার বাড়িতে নিয়ে আসবার সময়ও বেশ কিছু অদ্ভুত বাধার সম্মুখীন হলাম, কিন্তু শেষ পর্যন্ত একেবারে বিকেলের শেষ পর্যায়ে আমিও সেই তান্ত্রিক বাড়িতে প্রবেশ করলাম। আমার বাড়ির জমিতে প্রবেশ করার সাথে সাথেই তিনি এই বড় নিম গাছের দিকে তাকিয়ে একটু অদ্ভুতভাবে চেয়ে বললেন, তোর শত্রু এইখানেই আছে। আমার ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো। নিম গাছ, বট গাছ কিংবা অশ্বত্থ গাছকে হিন্দুরা পুজো করে, সেই গাছে কি করে কোনো প্রেতাত্মা বা কোনো খারাপ কিছু থাকতে পারে সেই কথাই আমার মাথায় ঢুকলো না। তারপরে তিনি সমস্ত দিক ভালো করে দেখে শুনে আমাকে বললেন যে আমি যেন বেশ কিছু জিনিসপত্র জোগাড় করে রাখি। তিনি আগামীকাল আসবেন এবং এখানে একটি যজ্ঞ করবেন, এবং যজ্ঞ করে ওই গাছে যে আছে তাকে তিনি তাড়িয়ে দেবেন। আমি তাকে সবে এগিয়ে দেওয়ার জন্য তার সঙ্গেই বড় রাস্তার দিকে এগোচ্ছি, ঠিক তখনই পিছন থেকে আমার গিন্নি আমাকে পিছু ডাকলেন। তিনি আমাকে একটা জিনিস আনতে অনুরোধ করলেন এবং বললেন বাড়িতে সেটি না আনলে তার পক্ষে রান্না করা সম্ভব হবে না। আমি তাকে আচ্ছা বলে সামনে ফিরতেই মুহূর্তের মধ্যেই চোখের সামনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে দেখলাম সেই তান্ত্রিককে চোখের পলকে পিষে দিয়ে চলে গেল একটা মস্ত বড় ট্রাক। সারা রাস্তায় লাল টাটকা গরম রক্তে ভরে গেল। আহত দেহটা ছিটকে পড়ল বেশ কিছুটা দূরে। এমন হলে যা হওয়ার তাই হলো। পুলিশকে ডাকা হলো। পুলিশ এসে সেই ডেড বডি তুলে নিয়ে চলে গেলেন। অনেক জিজ্ঞাসাবাদ, অনেক ঝুট ঝামেলা পোহাতে হলো। তারপর বেশ কিছুদিন কাটলো। একরকম ভেবেই নিয়েছিলাম যে হয়তো এই সমস্যা নিয়েই আমাকে মৃত্যু পর্যন্ত এগোতে হবে। কিন্তু তারপর কি মনে হতে আমি একদিন আমাদেরই পাশের গ্রামের ঠাকুর বাড়ির কাছে গেলাম। খবর পেয়েছিলাম সেখানে নাকি এক বড় মাপের তান্ত্রিক এসে বেশ কিছুদিন বাস করছেন। তার কথা নাকি স্পষ্টভাবে মিলে যাচ্ছে। তিনি ওখান থেকে কোথাও না গেলেও ওখানেই তিনি সমস্ত কিছু বলে দিতে পারছেন। আমি তাকে হাতে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করে অনেক কষ্টে শেষ পর্যন্ত রাজি করালাম যে তাকে একবারের জন্য হলেও আমার বাড়ি আসতেই হবে। তিনি জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে রয়েছিস তুই, কার জমিতে রয়েছিস? আমি কিছু বুঝলাম না উনি ঠিক কি বলতে চাইলেন। তারপর ওনাকে অনেকবার অনেক রকমভাবে উন্নয় বিনয় করলাম, তা সত্ত্বেও উনি আমার বাড়িতে ঢুকতে চাইলেন না। আমি বুঝলাম না উনি ঠিক কেন বা কি কারণে এমনটা করলেন। তারপর থেকে আমি এখনো পর্যন্ত একেবারে ভালো নেই রে। অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি,
কিন্তু নিজের স্ত্রী নিজের মেয়েকে বিপদ থেকে পথে আনার কোনো রকম আশা দেখতে পারিনি। উপরন্তু আমি যত চেষ্টা করে গেছি ততই আমার দৈন্যদশা দিন দিন আরও দৈন্যতর হয়ে গেছে। এখন আমি কপর্দক শূন্য, দিনার দায় ডুবে রয়েছি, কিছুতেই কিছু উপায়ান্তর ঘটছে না। সঙ্গে হাতে নাতে স্ত্রীকে ওইভাবে ধরতে গেলেই সেই তান্ত্রিক মানুষটা কিছু না কিছু করে আমাকে বিছানা নিতে বাধ্য করছে। তুই একবার একটু যদি আমার ঘরটা দেখিস ভাই। এই সমস্ত কথাগুলো বলতে বলতে আবারও সুকুমার কান্নায় ভেঙে পড়ল। আমি সুকুমারকে আশ্বস্ত করে বললাম, তুই চিন্তা করিস না, আমি দেখছি। আমি সুকুমারকে বললাম আমি তার সঙ্গে তার বাড়িটা একবার ঘুরে দেখতে চাই। সে এক কথাতেই আমাকে তার বাড়ির মধ্যে নিয়ে যেতে রাজি হলো। তারপরে সে নিজেই আমাকে প্রথমে গ্যারেজের মধ্যে হাত ধরে নিয়ে গেল। আমি খেয়াল করলাম গ্যারেজের মধ্যেটা কি ভীষণ রকমের ঠান্ডা, যেন মনে হচ্ছে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। তখনই মনে হলো এখানে সত্যি অন্য কিছু রয়েছে। তারপর তার সঙ্গে আমি তার বাড়িতে গেলাম। তার বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মনে হলো তার বাড়ি আমাকে সব দিক থেকে সমস্তভাবে যেন দাঁত মুখ খিঁচিয়ে বারণ করতে আসছে, যাতে ওই বাড়িতে আমি কোনো মতেই যেন না ঢুকি। কিন্তু সেই সমস্ত বারণ অগ্রাহ্য করে নিজের বন্ধুকে বাঁচানোর শেষ চেষ্টা করবার তাগিদে আমি বাড়ির মধ্যে পা রাখলাম। ওর সঙ্গে সমস্ত ঘর ঘুরে দেখতে দেখতে আমরা দুজন মিলে গিয়ে পৌঁছালাম ছাদের ঘরে। খোলা ছাদের ঘরে আমি এবং সুকুমার দুজনেই বসলাম। সুকুমার এটা ওটা কথা বলতে বলতে, তুই একটু বস, আমি তোর জন্য কিছু নিয়ে আসছি। ঘরে তো তেমন কিছু নেই, যেটুকু যা আছে তুই একটু বস। আমি খেয়াল করলাম দুটো সবুজ লাল ঠোঁটের টিয়া পাখি রয়েছে একটি খাঁচায় বন্দি। আমি সেদিকে এগিয়ে গেলাম। তারা তাদের নিজেদের মধ্যে খেলে চলেছে। তাদের ওই সমস্ত অঙ্গভঙ্গি দেখতে দেখতে নিজের মনেই নিজে হাসছিলাম। হঠাৎ করেই তাদের মধ্যে একটা টিয়া বলে উঠল, আমি অবাক হয়ে দুপা পিছিয়ে গেলাম। অন্য যে টিয়াটি এতক্ষণ চুপ করেছিল সেই টিয়া আমার দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো, এমন একটা অবস্থা দেখে কিংকর্তব্য বিমূঢ়ের মতন আমি হতবাক হয়ে গেলাম। আমি তড়িঘড়ি ছাদ থেকে প্রায় দৌড়ে এক নিঃশ্বাসে নেমে চলে এলাম সেই গ্যারেজের বাইরের অংশটায়। আমাকে ওইভাবে দৌড়ে নামতে দেখে এবং প্রচণ্ড পরিমাণে ঘামতে দেখে আমার বন্ধু খুব অবাক হয়ে বলল, কিরে, ভয় পেয়েছিস নাকি রে? তুই এমন ভাবে ঘামছিস কেন? না না, ভয় পাইনি, বড্ড গরমও পড়ে তাই নিচে চলে এলাম। এখানে হাওয়া রয়েছে, তুই আমাকে এখানেই যা দেওয়ার দে, আমি খেয়ে এক্ষুনি চলে যাব। আমাকে দুটো সিঙাড়া দিয়ে সুকুমার বসতে বলল। আমি আর না বসে একটা সিঙাড়া মুখের মধ্যে পুড়ে তারপরে আমি তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে মনটা বেশ খচখচ করছিল। আমি আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে সেদিনই ছুটলাম আমার প্রথম শিক্ষাগুরু অর্থাৎ আমার গুরুদেবের কাছে। আমার গুরুদেবের কাছে গিয়ে আমি সমস্ত ঘটনা বলবার পর তিনি হেসে আমাকে বললেন, তুমি তো সবই জানো। তুমি তো আজ নয়, বহুদিন ধরে এমন অনেক কিছুই নিজের চোখে দেখেছ। তা তোমার কি মনে হয়? যে আমার মনে হচ্ছে ওই কাছে কোনো সাধারণ প্রেতাত্মা বা অতৃপ্ত আত্মা নেই। ওখানে রয়েছে
সাধারণ ভাষায় যদি বলি তাহলে ব্রহ্মদৈত্য। আমার মনে হয় ও বাড়ির ইতিহাস তুমি নিজেই বুঝতে পারবে। আর কিছুদিন যেতে দাও, তুমি নিজেই বুঝতে পারবে এর উপায় কি। তবে এর উপায় আমি বলবো না। আর সম্ভব হলে ওই বাড়িতে আর একবারের বেশি কখনোই অমুখ হও না। যদি হও তবে যেন তুমি তোমার এতদিনের শিক্ষা, এতদিনের সমস্ত বিদ্যা, সমস্ত কিছুকেই হারাবে। মামা এতটুকু বলে থামতেই হলো, কারণ ততক্ষণে ঘরের কলিং বেল বেজে উঠেছে। আমি ভালোভাবেই বুঝতে পারলাম কলিং বেলের ওপারে কে রয়েছেন। কলিং বেলের ওপারে রয়েছেন আমাদের হোম ডেলিভারির দাদা, যাকে আমি আজকে লাঞ্চের কিছু অর্ডার আনতে দিয়েছিলাম। দরজাটা খুলতেই বুঝলাম আমি একেবারে ঠিক অনুমানই করেছি। তার হাত থেকে প্যাকেটগুলো নিয়ে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে দিয়ে বিদায় জানাতে যাচ্ছি, ঠিক তখনই নীরু ওনার জন্য শরবত নিয়ে এসে দিল। বলল, খেয়ে নিন, শুভ নববর্ষ। মুহূর্তের জন্যে হলেও লোকটার চোখের চিকচিক করে ওঠা জল আর ঠোঁটের কোণে ক্লান্তি মাখা হাসি আমার চোখ এড়ালো না। তারপরে ঘরের দরজা বন্ধ করে ডাইনিং টেবিলে গিয়ে সমস্ত খাবারগুলো গুছিয়ে রাখলাম। আমি গুছিয়ে রাখছি দেখে মামা বলল, যাই হোক, তোমরা এখন খাবারের বন্দোবস্ত করো, আমি আমার গলাটাকে একটু জিরিয়ে নি। তুই গিয়ে বস, এই সমস্ত কিছু আমি রেডি করে নিয়ে যাচ্ছি। নীরু, তুই রেডি করছিস? কর মা, কিন্তু খাবো আমরা সবাই ডাইনিং টেবিলে। সৌভাতে মাছ মাংস খাওয়া একেবারেই উচিত নয়। আমাদের আজকের দুপুরের মেনু ভাত, সোনা মুগের ডাল, আলু ভাজা, আলু পোস্ত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, কাতলা কালিয়া, ভেটকি পাতুরি, খাসির মাংস এবং চাটনি ও শেষ পাতে দই। দুপুরের এই কাঠ ফাটা গরমে 42 ডিগ্রি টেম্পারেচারে শহর কলকাতা এখন ধুঁকছে। এখন থেকেই বেশ কিছু পাখিকে দেখতে পাচ্ছি আকাশের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে সামান্য জলের আশায়। বিভিন্ন কুকুর নেমে পড়েছে বিভিন্ন ওপেন ড্রেনে গা ভিজিয়ে ক্ষণিকের স্বস্তি খুঁজে পাওয়ার আশায়। স্লাইডিং দিয়ে নিচে তাকালে বেশ কিছু মানুষের হাঁটা চলাও নজরে পড়ছে। গরমের মাত্রা এতটাই বেড়ে গেছে যে এখনই মানুষ ছাতা এবং ওড়না দিয়ে মুখের বেশিরভাগ অংশ ঢেকে চলেছে তাদের নিজেদের গন্তব্যে। এসির 22 ডিগ্রির ঠান্ডা হাওয়া গায়ে এসে ঠেকল। একবার তাকিয়ে ভাবলাম, আজকে যদি সত্যি এতগুলো গাছ থাকতো তবে হয়তো এসির প্রয়োজনটা এমনভাবে পড়তো না। আজকে এই অ্যাপার্টমেন্টে হয়তো সমস্ত ঘরেই সবকটা এসি চলছে, কিন্তু তার ফলে প্রকৃতির যে বিপুল পরিমাণ ক্ষতি করছি আমরা নিজেরাই, সেটা বোধহয় আমরা এখনো বুঝতে পারছি না। বোধহয় শেষ গাছটা যেদিন কেটে ফেলা হবে, কিংবা কুকুরের শেষ মাছটাও যেদিন খেয়ে ফেলা হবে, সেদিন আমরা বুঝব যে টাকাকে খাওয়া যায় না। কিন্তু হায়, সে বোঝা যে আমরা কবে বুঝবো তা বলতে পারি না। আমি অবশ্য নিজের মতো করে চেষ্টা করছি রোজ রোজ একটা করে হলেও গাছ লাগানোর। আপাতত গতকাল অবধি আমি প্রায় 50টা গাছ লাগিয়েছি নিজের ছাদে। সেগুলোকে জল দিয়ে সার দিয়ে তৈরি করছি ধীরে ধীরে, আমাদের পরিবেশকে একটু হলেও বেশি অক্সিজেন দেওয়ার জন্য। এত কিছুর মধ্যেই নীরু সমস্ত কিছু সাজিয়ে এনে আমাকে আর মামাকে ডেকে নিল। আমি এবং মামা দুজনেই যে যার চেয়ারে বসে পড়লাম। মামা তার পূর্ব অভ্যেস মতোই ভাত খাবার আগে পূর্বপুরুষের উদ্দেশ্যে বেশ কিছুটা খাদ্যের অংশ মন্ত্র পড়ে প্লেটের পাশে রেখে দিলেন। তারপর নিজে নমস্কার করে খাওয়া শুরু করলেন। আমরা দুজনও খাওয়া শুরু করলাম। খুব সুন্দরভাবে রান্না করে দেওয়া হয়েছে। গরম গরম ভাত, গরম ডাল, স্যালাড এবং বেগুন ভাজা। একটা একটা করে সমস্ত পদ উদরস্থ করে আমরা সবাই উঠে পড়লাম। হাত মুখ ধুয়ে
আবারও আমরা এসে বসলাম সোফায়। মামা বলতে শুরু করলেন, কোথায় যেন ছিলাম? ও হ্যাঁ হ্যাঁ, আমি খুব ক্রুদ্ধ স্বরে সুকুমারকে বললাম, তুই বাড়িটা বানানোর আগে এখানে কি পেয়েছিলি? আমার এমন অদ্ভুত প্রশ্নের সে আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল। আমতা আমতা করে মনে করে সে বলল, আমি তো কিছু পাইনি রে। তুই কি পেয়েছিলি এই বাড়িটা যখন বানিয়েছিলি তার আগে? তুই এখানে কি পেয়েছিলি? এখানে একটা কালো শিলা পেয়েছিলাম, কিন্তু সেটাকে তো আমি লাথি মেরে বাড়ির বাইরে করে দিয়েছিলাম, বলা ভালো জমির বাইরে করে দিয়েছিলাম। তাহলে তো নিজের বিপদ নিজেরই সেদিন ডেকে এনেছিলি। আজ আমি এখানে এসে কি করব? আজ তুই এখনো কেন বেঁচে আছিস জানিস? এখানে যিনি থাকেন সেই ব্রহ্মদৈত্য জীবিত কালে যে দেবতার পুজো করতেন, সেই দেবতাকে তুই তোর বাড়িতে নিত্য পূজা দিস বলে। আর যদি সেটা না করতিস তাহলে এতদিন এখানে তুইও ঠিক ওনার মতোই মরে পড়ে থাকতিস। আর তুই যার বাড়িতে এসেছিস, যার বাড়িতে, যার জমিতে রয়েছিস, তাকেই তাড়াতে চাইছিস। অনেক সময় উচ্চ মার্গের সাধকরা বুঝতে পারেন তাদের দেহ থাকলে খিদে, তৃষ্ণা, ঘুম, প্রকৃতির বিভিন্ন রকমের রিপুর অংশ তাদেরকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াবে। তারা সঠিকভাবে শান্তিতে কখনোই তাদের সাধনা সম্পন্ন করতে পারবেন না। অনেক উচ্চ মার্গের সাধকেরা নিজেদের শরীর থেকে স্বইচ্ছায় নিজেদের মৃত্যুকে আহ্বান করেন। অনেক উচ্চ মার্গের সাধকেরা নিজেদের মৃত্যু নিজেরাই ঘটালেও, তারা শরীর ছেড়ে চলে গেলেও তার আত্মাটাকে ছাড়ে না। আরো পরিষ্কার করে বললেই দাঁড়ায়, তাদের আত্মা নিজে থেকেই মুক্তি পেতে চায় না, তারা সাধনা করতে চায়। আর তুই বুঝতে পারছিস না, নিম গাছের মতো একটা পবিত্র গাছের উপরে সাধকের আত্মা বসে রয়েছে, তাকে তুই কোনোভাবেই তাড়াতে পারবি না। তুই কতটা মূর্খ যে একটা শিলাকে তুই ওইভাবে লাথি মেরে তার অবমাননা করে তাকে ফেলে দিয়েছিলি। আজকে তোর সঙ্গে যা যা কিছু হচ্ছে তার জন্য একমাত্র তুই নিজে দায়ী। আজকে তোর স্ত্রী এবং কন্যা যে গোল্লায় গেছে, এই সমস্ত কিছুর কারণও কিন্তু একমাত্র তুই। আজকে যদি তুই এখান থেকে উৎখাত করার চেষ্টা না করে সত্যি এই বাড়ির আসল অসুবিধার কারণ অনুসন্ধান করতে যেতিস, তাহলে হয়তো নিজেই খুঁজে পেতিস এর আসল কারণটা। হয়তো অনেক আগেই এর প্রতিকার করতে পারতিস, কিন্তু না, তুই তো তা করিসনি। তুই বারবার চেষ্টা করে গেছিস, মনে মনে ধরে নিয়েছিস যে কোনো অশুভ শক্তি, বারবার চেষ্টা করেছিস এই ব্রহ্ম পিশাচকে এই বাড়ি থেকে উৎখাত করতে। তুই না জেনেই ধরে নিয়েছিলি এখানে কোনো প্রেতাত্মা বা কোনো অতৃপ্ত আত্মা বাস করে, এবং তুই সেইভাবেই বারবার চেষ্টা করেছিস। তাতে তার রাগ দিনের পর দিন আরও বেড়েই চলেছে, এবং তোর স্ত্রী এবং তোর কন্যাকে সম্মোহন করে রেখেছে। এবং আজ তোর সঙ্গে যা যা কিছু ঘটছে, তোর মেয়ের ওইভাবে গোল্লায় যাওয়া, নিজের স্ত্রীর ওইভাবে পরপুরুষের সঙ্গে রোজ রোজ রাতে থাকা, এই সমস্ত কিছুর জন্য এরকমভাবে তুই নিজেই দায়ী। আমাকে এমনভাবে উত্তেজিত স্বরে উচ্চ কণ্ঠে কথা বলতে সুকুমার তার আগে কোনোদিনও শোনেননি। সুকুমার আমার এই হানের রূপ দেখে একটু ভয় পেয়েই নিজেকে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তবে এখন উপায়? জানি না সেদিন আমাকে দিয়ে কে ওই কথাগুলো বলিয়ে নিচ্ছিল, কিভাবে বলেছিলাম, কেন বা বলেছিলাম সেটা আমি জানি না। তবে আমি আরও বললাম, তোর বাড়ির বাস্তুর অনেক গন্ডগোল রয়েছে। তোর বাড়ির ঈশান কোণে ঠাকুর ঘর নেই, তোর বাড়িতে নৈরিত কোণে রয়েছে ঠাকুরের বাসা, যা কোনো বাস্তুর পক্ষে কখনোই মঙ্গলজনক হতে পারে না। নয় উত্তর দিক, নয় পূর্ব দিক, আর নয়তো সম্ভব হলে ঈশান কোণে ঠাকুরকে প্রতিষ্ঠা কর। আর তোর রান্নাঘর রয়েছে ভুল কোণে, রয়েছে সেটাকে সরিয়ে অগ্নিকোণে প্রতিষ্ঠা করবার ব্যবস্থা কর। আর রোজ রোজ প্রতিদিন নিয়ম করে তুই তোর ইষ্ট দেবতাকে দুবেলা পুজো করবি। কোনোভাবেই কোনো দিনই তোর ইষ্ট দেবতার অমর্যাদা যেন এই বাড়িতে না হয়। তবে তুই যাকে তাড়ানোর কারণে এত চেষ্টা করছিস, সেই ক্রোধ হয়তো তার আর যাবে না, কিন্তু তুই আর কখনো কোনোদিনও ভুলবশত তাকে এ বাড়ি থেকে উৎখাত করার চেষ্টা করিস না। এ জমি যার ছিল এখানে সে থাকবেই, সে তো তোর কোনো ক্ষতি করছে না। তুই তার সঙ্গে কেন এমনটা করতে যাচ্ছিস বলতো? বারবার তুই এমনটা করতে যাস না, এর কোনো উপায় অন্তর নেই। তার ক্রোধ আর বাড়তে দিস না, তাকে তার মতন থাকতে দে, তুই তোর নিজের মতন থাক। তাতে যদি তোর অর্থ সম্পত্তি ধন দৌলত
এই সমস্ত কিছুর কিছুটা হলেও অবস্থানান্তর ঘটে তবে জানবি অনেক কিছু পেয়েছিস। আর যদি যদি সম্ভব হয় তাহলে চেষ্টা কর এই জায়গা ছেড়ে অন্যত্র কোথাও গিয়ে বাস করার। এখানে যত কম দিন থাকা যায় ততই ভালো। সেই দিনের পর আমার সঙ্গে বেশ কিছু ভালো ভালো ঘটনা ঘটেছিল। সেদিন রাতেই যে সমস্ত জায়গায় আমার বিভিন্ন সময়ে কাজ করার বদলে যে টাকা পাওয়ার কথা ছিল, তা সেই সমস্ত টাকাগুলো কিছু কিছু করে আমার হাতে আসতে শুরু করে। সেই সময়টাতে আমার সত্যি সেই টাকাগুলোর ভীষণ দরকার ছিল, কিন্তু সত্যি বলতে একরকম আশাই ছেড়ে দিয়েছিলাম যে ওই টাকাগুলো কোনোদিনও আমি পাবো। তারপর সেই দিন রাতেই আমার একটা দুঃসম্পর্কের বোনের সম্বন্ধ ঠিক হয় শুনি, তার বিয়ে ঠিক হয়েছে। আসলে সে বোনটি বড় ভুগত, বোনটি বড় অসুস্থ ছিল ছেলেবেলা থেকে, তাই তার কোথাও বিয়ে হচ্ছিল না। মনটা বেশ ভালো হয়ে উঠল। তারপর থেকে আরও বেশ কিছু জিনিস আমি লক্ষ্য করলাম। আমি যখনই কোনো সমস্যার মধ্যে পড়েছি, আমি যখনই কোনো সাধনা করতে গিয়েছি, তখন সেই সাধনা কিভাবে করলে কিংবা কিভাবে এগোলে আমি খুব তাড়াতাড়ি তার সফলতা অর্জন করতে পারবো, সে কথা আমি প্রশ্ন করবার আগেই আমার ঘুমের মধ্যে কেউ যেন আমাকে তার পথ দেখিয়ে দিয়ে যাচ্ছে। তারপর থেকে আমি কখনোই আর সুকুমারের বাড়ির মুখ হইনি। তবে পরেই শুনেছিলাম সুকুমার এখন অনেক ভালো আছে। সে আমাকে নিজেই জানিয়েছিল সে আগের থেকে এখন অনেকটাই ভালো। তার স্ত্রী এবং কন্যা ওই বাড়ি থেকে আর চলে যেতে চাননি, তারা ওখানেই হয়ে গেছে এবং ওইভাবেই রয়ে গেছে। সুকুমার চলে এসেছে কলকাতার একটা এক কামরার ভাড়া নেওয়া বাড়িতে এবং সেখানেই সে রয়েছে। তার অর্থের দৈন্য দশাও মিটে গিয়েছে, সে সমস্ত ঋণ শোধ করতে পেরেছে, আবার একটা নতুন ব্যবসা শুরু করতে পেরেছে এবং সেটা নিয়েই সে বর্তমানে খুশি রয়েছে। সে আমার হাত ধরে সেদিন বলল, যে কাজটা অন্য কোনো সাধক তান্ত্রিক কোনো কেউই পারল না, সেই কাজ যে তুই এত সহজে এত সুন্দর করে করে দিবি, এমনটা ভরসা সত্যি বলতে আমার ছিল না ভাই। কিন্তু সেদিন তোকে দেখে, তোর চোখ মুখ দেখে কেন জানি না মনে হয়েছিল যে তোকে বোধহয় ভরসা করে একমাত্র তোকেই বোধহয় আস্থা রেখে সমস্তটা খুলে বলা যায়। মিথ্যে বলবো না, সেদিন তোর এই অদ্ভুত ব্যবহার, অদ্ভুত রাগের কারণ আমি বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝি। সেদিন অমনভাবে জোর করে এমনভাবে রাগ দেখিয়ে কথাগুলো তুই যদি আমায় না বলতিস, তবে হয়তো আমি আর কখনোই ওখান থেকে বেরোতে পারতাম না। যেটুকু আজ ভালো আছি সেটুকু হয়তো থাকতে পারতাম না ভাই। তুই খুব ভালো থাকিস বজ্র, খুব ভালো থাকিস। কিন্তু আজও খারাপ লাগে, আমি নিজে নিজের কাছে বড় দোষী হয়ে গেছি রে। আমি আমার স্ত্রী, আমার কন্যাকে এমন এক জায়গায় নিয়ে গেলাম যে তারা নাকি বজ্র পিশাচের নজরে পড়ে নিজেদের জীবনের বেশিরভাগ সময়টাই শেষ করে ফেলল। কারণটা দিন শেষে সেই আমি তাদের হাতে ধরে যেখানে নিয়ে গেলাম, এবং তারপর থেকেই তারা আর স্বাভাবিক জীবনে কোনোদিনও ফিরতে পারল না। তোমাদের বললে তোমরা কতটা বিশ্বাস করবে জানি না। সেই দিন যেদিন আমি গিয়েছিলাম দ্বিতীয়বার এবং শেষবারের জন্য সুকুমারের বাড়িতে, সেদিন সকাল অবধি জানতাম না আমি ওর বাড়িতে গিয়ে কি বলবো, কিন্তু কেমন একটা টান অনুভব করছিলাম যে আজ আমাকে ওর বাড়িতে যেতেই হবে। এবং আমি গিয়ে উপস্থিত হওয়ার পর, ওই জমিতে পা রাখার পর কোনো একটা অমোঘ শক্তির, অদৃশ্য শক্তি আমাকে দিয়ে ওই কথাগুলো বলিয়ে নিয়েছিল। আমার মনে হয়েছিল আমি অনুভব করতে পারছিলাম কথাগুলো ঠিক আমি নয়, আমার মুখ দিয়ে অন্য কেউ বলিয়ে নিচ্ছে। তা এই ছিল আজকের ঘটনা। সেই দিন সত্যি আমি কিছুই করতে পারি। তা কেমন লাগলো ভাগ্নে আর ভাগ্নি? আমরা দুজনেই তখন বাকরুদ্ধ।
এতক্ষণ আপনারা শুনছিলেন বজ্রশেখর আগমবাগীশ সিরিজের তৃতীয় গল্প বজ্রশেখর আগমবাগীশ ও ব্রহ্মপিশাচ। গল্পে সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি খুশি। অন্যান্য চরিত্রে কথকের ভূমিকায় মিমো, নীরুর চরিত্রে তৃষা, মামার চরিত্রে সৌমদীপ, সুকুমারের চরিত্রে শুভম, সন্ন্যাসীর চরিত্রে অভিষেক দুবে, বয়স্ক তান্ত্রিকের ভূমিকায় সৌরভ, গুরুদেবের চরিত্রে তুহিন হালদার, টিয়ার চরিত্রে অন্তরা। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না। আর এমনই নানান ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন, শোনাতে থাকুন শব্দ কথার দ্বিতীয় গল্পের আসরকে। ধন্যবাদ, নমস্কার।